মির্জা আজম তার লোকদেরকে নিয়ে খুঁজেছে এবং লোক যুবলীগ ছাত্রলীগের কিন্তু বাইদেন বিডিআর এর ইউনিফর্ম তারা পরে নিয়েছে এবং তাদের হাতে বিডিআর এর অস্ত্র এবং দ্যাট টু সাবমেশিন গান তাদের হাতে, সেগুলো নিয়ে তারা খুঁজেছে এবং তারা আনফরচুনেটলি কর্নেল গুলজারকে পেয়েছে। কিভাবে নিশ্চিত হলেন যে ব্ল্যাক ক্যাট, ইন্ডিয়ান ব্ল্যাক ক্যাটের বিষয়টা আপনি কিভাবে নিশ্চিত হলেন? এবং আপনি বলছিলেন যে মির্জা আজম কর্নেল গুলজার সাহেবকে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, এই দুটো বিষয়ের কি প্রামাণ্য কিছু আপনারা কি পেয়েছিলেন? আচ্ছা, প্রথমে আমি শেষের প্রশ্নটাতে আসি। মির্জা আজম যে কর্নেল গুলজারের হত্যাকাণ্ডের সাথে জড়িত, সেটা আমরা যেই 4 জনের সাথে কথা বলেছি ইন্টারোগেট করে তাদের মুখ থেকে, এবং তারা কোরাবরেট করেছে তাদের বক্তব্য, আমরা মিল খুঁজে পেয়েছি কোন জায়গায় কোন ম্যান হল, তারপরে কোথায় নিয়ে যাওয়া হয়, সেই জিনিসগুলো কিন্তু একই ধরনের বক্তব্য এসছে। আমি নিজে দেখি নাই, বাট সেটা থেকে আমরা সেই বক্তব্যটা আমি বলছি এবং আমার বিশ্বাস আছে আপনারা যাদেরকে জেলে ভরে রাখছেন তাদের সাথে আবার যদি কথা বলা হয়, প্রশাসন কথা বলে, সত্যিটা বের হয়ে আসবে এবং মির্জা আজমের কথাটা সেখানে আসবে। মির্জা আজম হচ্ছে সেই ধরনের লোক যে তার নারী ঘটিত অনেক কেলেঙ্কারি আছে, বাট তার উপরে বড় কথা হলো সে মনে করে তার আত্মীয় শোধ নেয়ার দায়িত্ব আল্লাহ তাকেই দিছে, উপরে আল্লাহর কোনো বিচার নাই। তার আত্মীয়কে যে র্যাব ন্যায় বিচার করেছে সেটার শোধ তাকে নিতে হবে। পসিবলি আমরা সেটা তার সাথে ঘটনা বিভিন্ন সময় সেই জিনিসগুলো বুঝি, বাট এক্সাক্ট দালিলিক বা যে প্রমাণ সেটা সেই 4 জন দিতে পারবে। আর প্রথমটাতে আসি, মানে ওই 4 জন তাদের বক্তব্যে বলেছে যে তারা মির্জা আজমকে দেখেছে। মির্জা আজম যুবলীগদের লোককে নিয়ে আলাদাভাবে ওই সমস্ত এলাকা থেকে বলেছে যে তোমরা সরে যাও, বাকি বিডিআর এর যে জন যারা সত্যিকারের বিদ্রোহী ছিল তাদেরকে সরাই। মির্জা আজম তার লোকদেরকে নিয়ে খুঁজেছে এবং লোক যুবলীগ ছাত্রলীগের কিন্তু বাইদেন বিডিআর এর ইউনিফর্ম তারা পরে নিয়েছে এবং তাদের হাতে বিডিআর এর অস্ত্র এবং দ্যাট টু সাবমেশিন গান তাদের হাতে, সেগুলো নিয়ে তারা খুঁজেছে এবং তারা আনফরচুনেটলি কর্নেল গুলজারকে পেয়েছে। তো এই মির্জা আজমের ক্ষোভের এই কারণটা কি, মূল কারণটা কি, এত ক্ষোভ কেন তার? আপনার বোধহয় মনে আছে যে মির্জা আজমের আত্মীয় বাংলাদেশের একজন জঙ্গি সংগঠনের জি হোতা, আমি সেই নাম ঘৃণিত নামগুলো এখানে আনতে চাচ্ছি না, বাট হোতা, এবং মির্জা আজমের উপর একটা প্রেশার ছিল, মির্জা উপর একটা প্রেশার ছিল ফ্যামিলি ভিউতে যে সেটা শোধ তাকে নিতে হবে, র্যাবের উপরে, র্যাব তার সাথে অন্যায় করেছে। যেহেতু কর্নেল গুলজার সে অপারেশন উনি তখন পুরো ম্যাজিকের মতো উনি একজন প্রফেশনাল অফিসার, উনি সেই জিনিসগুলো রাইটলি পয়েন্ট আউট করে সেগুলো এক্সিকিউট করেছেন, সেই দোষ থাকে। আর প্রথম প্রশ্ন যেটা বলছেন ব্ল্যাক ক্যাটের জিনিসটা, এখন ব্ল্যাক ক্যাটের জিনিসটা আমরা সেই একই বর্ণনা থেকে আসি এবং পরে আমরা যে ভিডিও ফুটেজ গুলা দেখি তার মধ্যে কিন্তু আপনারাও খেয়াল করবেন, যদি সিসিটিভির ফুটেজ গুলা যদি সেগুলো ধ্বংস করা না হয়ে থাকে সেগুলোতে হিন্দি কথা আছে এবং সৈনিকরা শুনেছে হিন্দিতে কথা বলছে, 1 নাম্বার। 2 নাম্বার, আমরা জানি ব্ল্যাক ক্যাটরা তাদের অস্ত্রটাকে কিভাবে ধরে, আমরা যে কোনো একটা পজিশনে ধরতে পারি, বাট ব্ল্যাক ক্যাটরা কিন্তু আলাদাভাবে অস্ত্র ধরে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তার সে মরে যাবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অস্ত্র ধরা থাকবে। তো এই দুইটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, যে কেন লোকে উর্দুতে কথা বলছে বা হিন্দিতে কথা বলছে এবং তারা যে অস্ত্র যেভাবে ধরে আছে সেগুলো থেকে ইজিলি তারা দুইটা পিক আপ ব্যবহার করেছে পুরা অল থ্রু ব্ল্যাক ক্যাটরা, এবং পিক আপ থেকে নামছে সাথে সাথে অস্ত্র এইভাবে ধরছে। দে আর দ্য ব্ল্যাক ক্যাটস। আপনি ব্ল্যাক ক্যাটস এর যে কোনো একটা ডকুমেন্টারি বা কিছুতে দেখবেন, দে আর দ্য ইন্ডিয়ান ব্ল্যাক ক্যাটস, ভারতের ব্ল্যাক ক্যাটস। এবং আপনাদের ইন্টারোগেশনে তারাও এই বিষয়টা নিশ্চিত করেছে। ব্ল্যাক ক্যাটদেরকে ইন্টারোগেশন করেনি, যাদের সাথে আমরা কথা বলেছি তারা নিশ্চিত করেছে দুইটা জিনিস, একটা হচ্ছে হিন্দিতে কথা বলা, এবং যখনই এখানে পলিটিক্যাল লোকজন এসছে এই লোকজনগুলো দেখা যাচ্ছে তাদের সাথে কথা বলছে। আর আমরা এই অস্ত্র ধরা এবং কিছু কিছু অডিও যে তাদের কথাবার্তা সেগুলো আমরা সিসিটিভির ফুটেজ থেকে আমরা সেগুলোকে ক্যাপচার করতে পেরেছি এবং বলেছি যে অনেক সৈনিকের ক্যামেরাতে তোলা ছোট্ট রিল 30 সেকেন্ড 40 সেকেন্ড সেগুলো আমরা কিন্তু পরে ক্যাপচার করি, যে ক্যামেরাগুলো তারা ফোনগুলো ফেলে গেছিল, তার মধ্যেও কিন্তু সেই জিনিসগুলো আছে যেখানে আমরা অডিওটা শুনতে পাচ্ছি কি বলছে। ওকে, আরেকটি প্রশ্ন, যে আপনাকে যখন ডিজিএফআই ইন্টারোগেট করে তখন ডিজিএফআই প্রধান কে বা কারা ইন্টারোগেট করলো আপনি তাদেরকে আইডেন্টিফাই করতে পারেন কিনা? যারা আইডেন্টিফাই করেছে তাদের মধ্যে থেকে একজনকে আমি সম্পূর্ণভাবে আইডেন্টিফাই করতে পারি,
কর্নেল পরবর্তীতে কর্নেল রাশেদ 22 লং করছেন। সে এখন কোথায়? আমি জানি না আসলে সে কোথায় আছে। সে পরবর্তীতে র্যাব 1-এ ছিল। তারপরে আমি কিছু লোক মানে আমার কিছু ভয়ঙ্কর স্মৃতি যেগুলো সেগুলো আমি অ্যাকচুয়ালি আমার এই কম্পার্টমেন্ট থেকে আলাদা রাখতে চাই বলে আমি তাদেরকে কোনো ফলো করবার নাই। আর যেহেতু আমি প্রথম 6 বছর পালায় আসবার পরে বাংলাদেশ বা কোথাও কোনো ফোনেও কথা বলি নাই, সুতরাং আমি ট্র্যাক করতে পারি নাই কে কোথায় আছে। হয়তো আছে, আর্মিতে এখনো আছে, ব্রিগেডিয়ার জেনারেল, হয়তো মেজর জেনারেল হয়ে যেতে পারে। সে হচ্ছে মেজর জেনারেল হামিদের কোর্সমেট।